আসসালামু আলাইকুম। আমি মারুফ বিশ্বাস আবার তোমাদের সামনে চলে আসছি এবার নতুন একটা টপিকস নিয়ে, নতুন সাবজেক্ট ইলেকট্রিক্যাল তৃতীয় সেমিস্টার। তোমাদের আজকের সার্কিট অন ক্লাস নিব। সার্কিট অন ক্লাস হবে তোমাদের আজকে। তো দেখো, সার্কিট অনেক অনেক সার্কিট ওয়ান সাবজেক্টটা তোমাদের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়া লাগবে, বুঝছো? আশা করি সবাই ভালোভাবেই পড়তে পারবা, খুব ইজি। কিন্তু তোমাকে বেসিক থেকে বোঝা লাগবে। বেসিক থেকে যদি বুঝো তাহলে তুমি খুব সহজেই ম্যাথগুলো করতে পারবা। আর সার্কিট অন তো জানো সবাই, এটা 4 ক্রেডিট একটা সাবজেক্ট। এই সাবজেক্টে তোমাদের 90 মার্কসের এক্সাম হবে, বাকিটা হচ্ছে হাতের মার্ক। এখন তোমাদের এই 90-র মধ্যে তোমরা যদি ভালো কিছু করতে পারো অবশ্যই তোমরা ভালো মার্কস পাবা। 90-র মধ্যে 70 আপ করার চেষ্টা করবা ইনশাল্লাহ। তোমাদের ক্লাসগুলো ভালো হবে। এই ক্লাস অনুযায়ী তোমাদের প্রথম যে অধ্যায়গুলো আছে, প্রথম 5 থেকে 6টা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বা, দেন বাকি যেগুলো আছে এগুলোও পড়বা, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক অধ্যায়। এগুলো যদি পারো তাহলে পরে অধ্যায়গুলো তুমি এমনি পারবা। ঠিক আছে, আমরা আজকে ক্লাস শুরু করি। যতদূর যাইতে পারবো, আগানো সম্ভব ততদূর যাবো। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে সার্কিট প্যারামিটার। প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার। তাহলে বুঝতে হবে ভাই সার্কিট প্যারামিটার কি জিনিস, সেটা বুঝতে হবে। সার্কিট প্যারামিটার কি? দেখো, কোনো একটা জিনিসকে কাজে লাগানোর জন্য বা কার্যকরী করার জন্য, বা কোনো একটা যন্ত্রকে কার্যকরী করার জন্য, বা কোনো ইয়াকে কার্যকরী করার জন্য যেটা আমরা ব্যবহার করি, বা যে যন্ত্রপাতিগুলো লাগে, যে প্যারামিটার বলতে কি বোঝায়, যে যন্ত্রপাতিগুলা, যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টগুলো লাগে, এটা হচ্ছে তোমার সার্কিট প্যারামিটার। এটা কি বলা যায়? সার্কিট প্যারামিটার। এখন দেখো, সার্কিট প্যারামিটার তিনটা হইতে পারে। সার্কিট প্যারামিটার কয়টা বললাম ভাই? সার্কিট প্যারামিটার তিনটা। প্রথম হচ্ছে দেখো রেজিস্টর, ইন্ডাক্টর, আরেকটা হচ্ছে ক্যাপাসিটর। দেখো, রেজিস্টর, দেখো এটা হচ্ছে ইন্ডাক্টর। কি বললাম তোমাদের? বললাম সার্কিট প্যারামিটার আমাদের মূলত তিনটা: রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। বুঝে গেছে? তো ভাই তোমাদেরকে বলছিলাম এর আগের ক্লাসে, বা তোমরা পড়ে আসছো, তোমাদের একটা সাবজেক্ট সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এখানে তো অবশ্যই দেখছো। যাই হোক, মনে করাই দিলাম জাস্ট শুধু। দেখো, রেজিস্টর বলছে না, রেজিস্টরের প্রতীকটা এরকম, ইন্ডাক্টরের প্রতীকটা এরকম, এবং ক্যাপাসিটরের প্রতীকটা এরকম ভাই। এখন দেখো, এই যে রেজিস্টর আছে, রেজিস্টরের কাজ কি, ক্যাপাসিটরের ইন্ডাক্টরের কাজ কি এবং ক্যাপাসিটরের কাজ কি, এটা তোমাদের বোঝা লাগবে। দেখো, রেজিস্টর মানে হচ্ছে বাধা প্রদান করা, অর্থাৎ বাধা প্রদান করে। বুঝা গেছে? রেজিস্টরের কাজ হচ্ছে বাধা প্রদান করা, একে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের কাজ কি ভাই? ইন্ডাক্টরের কাজ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করা। ওই তোমরা দেখছো না চৌম্বক ক্ষেত্র, ওই চৌম্বক ক্ষেত্রের যে প্যাচটা থাকে বা চৌম্বক ক্ষেত্র থাকে, এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করা হচ্ছে ইন্ডাক্টরের কাজ, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এল দ্বারা। এরপর হচ্ছে কি ভাই? ক্যাপাসিটর। ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ সঞ্চয় করা। কি করা? চার্জ সঞ্চয় করা। দেখো ভাই, তোমাদেরকে আগে বলছি যে এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জিনিসগুলো যদি না পারো তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো যাবো এগুলো কিন্তু আমরা পারবো না। এই জন্য তোমাদেরকে বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে পড়া লাগবে, ভালোভাবে বোঝা লাগবে। তাহলে এই বেসিক জিনিস যদি না বুঝো তাহলে পরবর্তী অধ্যায়গুলো যে কিন্তু তুমি আটকে যাবা। এই জন্য তোমাকে কি করতে হবে? বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি বললাম? রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। তাহলে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। এখন দেখো, এই যে বলছিলাম রেজিস্টরের কাজ হচ্ছে বাধা প্রদান করা। কি করা? বাধা প্রদান করা। এখন এই রেজিস্টরের যে ধর্ম আছে, রেজিস্টরের যে ধর্ম, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। কি বলা হয় ভাই? রেজিস্ট্যান্স। এখন দেখো, বলছিলাম ইন্ডাক্টর চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করা, এটার কি ধর্ম কি বলা হয়? ইন্ডাকটেন্স। সেম ভাবে ক্যাপাসিটর যে ধর্ম, এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। এখন দেখো, এটা বুঝাইলাম, তোমরা তো আগে পড়ছিলা ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, বুঝছো? এই যে বুঝাইলাম এই জিনিসগুলা, বন্ধ করে দাও ফ্যানটা। এই যে বুঝাইলাম এই জিনিসগুলা, তাহলে এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো, মানে মেইন জিনিসগুলো যদি জেনে নাও, তাহলে পরবর্তীতে যত তোমার ম্যাথ করতে হবে কোনো প্রবলেম হবে না ভাই। এখন দেখো, এগুলোর এককগুলো জানতে হবে তোমার। এই জিনিসগুলো মনে রাখবা। রেজিস্টরের কাজ কি? রেজিস্টর ধর্ম, রেজিস্ট্যান্স। দেখো, আবার আমি সামারি করতেছি। রেজিস্টর কি? রেজিস্টর হচ্ছে যে কারেন্ট প্রবাহের যেটা বাধা, সেটা হচ্ছে রেজিস্টর, মানে এটা রেজিস্টরের প্রতীক। এবং রেজিস্টরের যে ধর্মটা, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এরপর কি? রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। কি? ওহম। এটাকে বলা হয় ভাই ওহম। তোমরা এটাকে পড়ে আসছো, অনেক ভালোভাবে জানো ওহম। এরপর দেখো ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি বললাম? চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করা। চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করা, এটা হচ্ছে ইন্ডাক্টরের প্রতীক।
এবং এটাকে বলা হয় এল ইন্ডাকটেন্স, এর একক হচ্ছে হেনরি। কি হেনরি, এটাকে বলা হয় হেনরি। এরপর কি ভাই ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে এটা ক্যাপাসিটর প্রতীক। সবসময় রাখবা ক্যাপাসিটর দুটি পাত থাকবে। কয়টি পাত থাকবে? দুটি পাত থাকবে। ক্যাপাসিটর প্রতীক কেউ কখনো ভুল লিখবে না। ক্যাপাসিটরকে আবার ব্যাটারি বানাই ফেলিও না। ক্যাপাসিটরকে যদি ব্যাটারি বানাই ফেলো তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না। তাহলে ক্যাপাসিটর কিসে দ্বারা প্রকাশ করে? এর একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। দেখো ভাই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায় পড়ছিলা, সেখানে দেখছিলা যে মাইক্রো ফ্যারাড আর ফ্যারাড কিসের একক? ক্যাপাসিটেন্সের একক। তাহলে ক্যাপাসিটেন্সের একক ফ্যারাড মাইক্রো ফ্যারাড। যখন তুমি মানে ক্যাপাসিটেন্স বাদ দিয়ে অন্য কিছু করবা তখন তুমি কি করবা? সবসময় ফ্যারাড করবা, মানে মূল একক ম্যাথ করবা। কিন্তু যদি তোমার মাইক্রো ফ্যারাড মানে ক্যাপাসিটেন্স টোটাল ক্যাপাসিটেন্স কিংবা সমতুল্য ক্যাপাসিটেন্স বের করতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবা? এটাকে মূল যেই এককটা আছে ছোট একক থাকলে ছোট একক করবা, যদি বড় একক থাকে তাহলে বড় একক করবা। ছোট একক কি ভাই? ছোট একক হচ্ছে ফ্যারাড এবং মাইক্রো ফ্যারাড। ছোট একক হচ্ছে মাইক্রো ফ্যারাড, বড় একক হচ্ছে ফ্যারাড। যেটাতে থাকবে তুমি সেটাতে করবা, এটাতে কোনো প্যারা নাই। কিন্তু যদি কোনো কিছু নির্ণয় করতে বলে, তোমরা করছিলে না যে তোমাদের যখন সঞ্চিত শক্তিটা নির্ণয় করতে বলছিল হাফ সিবি স্কয়ার যখন করছিলা, তখন এই যে ক্যাপাসিটর মান ছিল এটা কি করছিলা? মাইক্রো মানে কি করছিলা? 10⁻6 করে নিছিলা। তাহলে কি করবা? পরবর্তী ম্যাথের জন্য এই জন্য আগে বলে দিলাম, পরবর্তী যখন ম্যাথ থাকবে তখন তোমার কি করতে হবে? এই যে এই ম্যাথ, এই টাইপের যদি ম্যাথ থাকে, বলতে পঞ্চম অধ্যায় যখন যাবো বা চতুর্থ অধ্যায়ে যাবো আমরা, তখন তাহলে তোমাকে এটা বারবার আমাকে বুঝাইতে হবে না, এই বেসিকটা এখনই বুঝে নিলাম। দেখো তাহলে প্রথম অধ্যায় শেষ ভাই। প্রথম অধ্যায় কিছু নাই, প্রথম অধ্যায় শুধুমাত্র তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সার্কিট প্যারামিটার কি, সার্কিট প্যারামিটার গুলো লেখো। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা জাস্ট খালি লিখবা সার্কিট প্যারামিটার তিনটা: রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এর ধর্ম রেজিস্ট্যান্স, এর ধর্ম ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, প্রতীক, এরপর যা আছে তাই। তাহলে দেখো প্রথম অধ্যায় আজকে আমাদের শেষ। আশা করি সবাই বুঝছো, মুছে দিলাম। পরের অধ্যায় ভাই, পরের অধ্যায় কি বলছে? ও আচ্ছা, আর একটা বিষয় আছে, আর একটা টপিক, ছোট টপিক। দেখো তোমরা পড়ে আসছো কারেন্ট। কারেন্ট কিন্তু দুই প্রকার। কারেন্ট কয় প্রকার? কারেন্ট দুই প্রকার। তোমরা আগে দেখছো, একটা হচ্ছে এসি কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট কি? এসি মিন্স পরিবর্তী কারেন্ট, আর ডিসি মিন্স ডিরেক্ট কারেন্ট। বুঝছো ভাই? ডিরেক্ট কারেন্টকে ডিসি কারেন্ট বলা হয়। আর এটা কি? অল্টারনেটিভ কারেন্ট। দেখো অল্টারনেটিভ মানে হচ্ছে পরিবর্তী কারেন্ট। পরিবর্তীকে দেখো এখানে পরিবর্তন হয়েছে, তার মানে এটা সময় যদি হয় বা টাইম হয়, তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে দিক। দেখো সময়ের সাথে দিকের পরিবর্তন হচ্ছে। দেখো যখন এদিকে গেছে সময় বাড়ছে, দিকও উপর দিকে ছিল, মানে পজিটিভ দিকে ছিল, আবার নিচের দিকে গেছে, আবার নিচের দিকে এখানে আসছে মাইনাস। এটা কি সর্বোচ্চ মান না? এটা সর্বনিম্ন মান না? আবার হয়ে গেছে। তার মানে অল্টারনেটিভ কারেন্ট, যার মানে যে কারেন্টটা কি হয় সময়ের সাথে দিকের পরিবর্তন হয়। কি হয়? সময়ের সাথে দিকের পরিবর্তন হয়, তাকে আমরা এসি কারেন্ট মিন্স অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী কারেন্ট বলতে পারি। আবার যখন সময়ের সাথে, দেখো সময় যেরকম আছে, টাইম যেরকম আছে, দিকও একই দিকে যাচ্ছে, তার মানে সময়ের সাথে দিকের কোনো কি পরিবর্তন হচ্ছে ভাই? কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। তাহলে তুমি এটাকে ডিসি কারেন্ট বলতে পারবা, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট, মানে যে কারেন্টটা ডিরেক্ট যাচ্ছে সেটাকে তুমি কি বলতে পারবা? ডিরেক্ট কারেন্ট বলতে পারবা। আশা করা যায় সবাই বুঝছো। তাহলে এই টপিকস শেষ। এসি কারেন্ট আর ডিসি কারেন্টের সংজ্ঞা শুধু আসবে এখান থেকে, যদি তোমাদের আসে তাহলে তোমরা লিখে দিবা যে কারেন্ট হচ্ছে সময়ের সাথে দিকের কোনো পরিবর্তন হয় না তাকে ডিরেক্ট কারেন্ট বলে, এবং অর্থাৎ ডিসি কারেন্ট বলে। এবং যদি সময়ের সাথে দিকের পরিবর্তন হয় তাহলে সেটা কি বলবো আমরা? এসি কারেন্ট মিন্স অল্টারনেটিভ কারেন্ট, অর্থাৎ পরিবর্তী কারেন্ট বলতে পারবো। তাহলে প্রথম অধ্যায় আজকে আমাদের শেষ। এরপরে আমরা নেক্সট অধ্যায়ে যাব। নেক্সট চ্যাপ্টার কি আছে ভাই? দেখো নেক্সট চ্যাপ্টার কঠিন কিছু নাই। নেক্সট চ্যাপ্টারে তোমাদের বৈদ্যুতিক নেটওয়ার্ক। বৈদ্যুতিক নেটওয়ার্ক কি? এখানে যে দেখো এই অধ্যায়ে বোঝানোর কিছু নাই, জাস্ট তোমাদেরকে পড়া লাগবে যে টপিকসগুলো এগুলো আমি বলে দিচ্ছি। বৈদ্যুতিক নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন প্রকার সার্কিট উপাদানের প্যারামিটারের সমন্বিত ব্যবস্থা। এটা হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক। দেখো ভাই নেটওয়ার্ক কি তোমরা বলো তো? দেখো নেটওয়ার্ক তো আমরা বুঝি মোবাইল নেটওয়ার্ক, মোবাইল যে নেটওয়ার্ক মানে একটা কি থাকবে, একটা মনে করো তোমার টাওয়ার থাকে না, ওই টাওয়ারের মধ্যে বিভিন্ন ধরনের মানে ওই এলাকায় একটা নির্দিষ্ট এলাকায়
যে পরিমাণ যত ডিভাইস আছে, ইলেকট্রনিক্স ডিভাইস বলতে ফোন, আমরা ফোনই বুঝি, যত ফোন আছে সব কিন্তু ওইখান থেকে আমরা একটা নেটওয়ার্ক পাই। তার মানে ওইখানে নেটওয়ার্কটা আমাদের ওখানের সাথে কি আছে, কানেকশন আছে। তাহলে ওইটা যেমন একটা নেটওয়ার্ক, ওইটা কিসের নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্ক বা মোবাইলের নেটওয়ার্ক, কিন্তু এখানে আছে বৈদ্যুতিক নেটওয়ার্ক। তাহলে বৈদ্যুতিক নেটওয়ার্কটা কি ভাই? বৈদ্যুতিক নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন প্রকার সার্কিটের উপাদানের বা প্যারামিটারের সমন্বিত ব্যবস্থা, সেটা হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক। এরপর এই যে এখানে যে জিনিসগুলো আছে, উৎস অনুসারে, প্যারামিটার অনুসারে, তারপর হচ্ছে অপারেশন, সংযোগ যেগুলো আছে, এগুলো তোমরা নিজে নিজে পড়ে নেবা, এখানে বুঝার কিছু নাই। বুঝা গেছে? এবার দেখো তোমাদের যে বুঝার জিনিসগুলো আছে, এই জিনিসটা আমি শুধু বুঝাচ্ছি। এটা হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্কের মধ্যে দুইটা নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। দেখো তোমরা চিত্রগুলো তুলে নাও অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের। দেখো ভাই কি বললাম, বৈদ্যুতিক নেটওয়ার্ক দুইটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি, তার মধ্যে একটি অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তো এই দুটোই তোমরা পড়বা, আর বাকিগুলো শুধু সংজ্ঞা পড়ে নেবা। এই যে এল নেটওয়ার্ক, টি নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক যেগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিবা নিজের মতো করে। এবার দেখো ভাই, এই অ্যাক্টিভ নেটওয়ার্ক কি এবং প্যাসিভ নেটওয়ার্ক কি সেটা বুঝতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্স কয়টা, এখানে একটা, এখানে একটা, এগুলা তো রেজিস্ট্যান্স R1 R2 R3, R1 R2 R3। এটা কি? এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি একাধিক সোর্স আছে। যদি একাধিক সোর্স থাকে, কোনো বৈদ্যুতিক সার্কিটে যদি একাধিক সোর্স থাকে, সেটাকে আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে পারবো। এবং যদি কোনো বৈদ্যুতিক সার্কিটে একটা সোর্স থাকে, মানে একটা সোর্স দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে, সেটাকে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলতে পারবো। আশা করি সবাই বুঝছো। তো দেখো এটা শুধুমাত্র ইম্পর্টেন্ট কিসের জন্য, এটা শুধুমাত্র তোমার একটা পার্থক্যর জন্য। ওই যে খ বিভাগে তোমরা প্রশ্ন সংক্ষিপ্ত যে অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো, এটার জন্য শুধু ইম্পর্টেন্ট। তোমাদের যদি এরকম 3 মার্কে আসে, বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট শুধু তুমি পার্থক্য লিখবা, ছক করবা, ছক করে পার্থক্য লিখবা, একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটা প্যাসিভ নেটওয়ার্ক, এরকম করে 3টা পার্থক্য দিলেই তুমি 3 মার্ক পাই যাওয়া হয়। এত টেনশন করার দরকার নাই। একটা চিত্র একবার দেখো, চিত্র একটা হয়ে গেল পার্থক্য, দুইটা সংজ্ঞা বললাম, এই দুইটা সংজ্ঞা একটা পার্থক্য। টপিক শেষ। আরেকটা টপিক যাবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনেক, রচনামূলকের জন্য। সেটা হচ্ছে সোর্স কনভার্সন। টপিক্সের নাম হচ্ছে সোর্স কনভার্সন। দেখো সোর্স দুইটা, সোর্স কয়টা? সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে কারেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। কি সোর্স বললাম ভাই? একটা হচ্ছে কারেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স রূপান্তরের যে প্রক্রিয়া, এটা আমাদের দেখাইতে হবে। পরীক্ষায় তোমার আসতে পারে যে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স, বা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কেমনে যাবো, বা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কেমনে আসবো, এই প্রক্রিয়াটা তোমাকে দেখাতে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে তোমার প্রশ্ন বেশি নাই, দ্বিতীয় অধ্যায়ে শুধু দুইটা প্রশ্ন আছে। দুইটা প্রশ্ন কি জানো? আশা করি সবাই বুঝছো। এখন দেখো আমরা সোর্স কনভার্সন দিয়েছি, সোর্স কনভার্সনে কি পড়বো ভাই? আমরা পড়বো দেখো কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, বা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, অথবা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স। বুঝছো? তার মানে তুমি কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স যদি বুঝো, তার মানে একটা যদি আমি তোমাকে ম্যাথ করাই দিই, বা একটা যদি প্রমাণ করাই দিই, এই প্রমাণটাই বারবার যদি আসে, তোমার যদি মনে না থাকে যে ভাই আপনি তো পড়াইছেন কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, বা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, এখন বলছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, তার মানে তুমি কি করবা? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সটা করবা। তারপরে ভোল্টেজ সোর্স যদি বলে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, তাহলে জাস্ট খালি এটাই দিয়ে করে দিবা, এই আর কি, বেশি কিছু না। তা দেখো ভাই দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স। দেখো তো এখান থেকে কি হচ্ছে, ভোল্টেজ যাচ্ছে না এদিকে, এখান থেকে কারেন্ট যাচ্ছে না এদিকে। তাহলে এখানে যেহেতু ভোল্টেজ আছে,
মানে ভোল্টেজ থেকে এই পুরো সার্কিটটাতে কি যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে, তাহলে এটাকে আমরা ভোল্টেজ সোর্স বলতে পারবো। মানে উৎপন্ন ভোল্টেজ, যেই জায়গা থেকে ভোল্টেজটা কি যায় এটাকে ভোল্টেজ সোর্স বলে। আবার যেই জায়গা থেকে কারেন্টটা যায় সেটাকে বলা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স আমরা কেমনে যাবো এটা দেখার একটা উপায়। দেখো সবসময় দেখবা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্সের সাথে সিরিজে থাকে। কিসে থাকে ভাই? সিরিজে। আর কারেন্ট সোর্স সবসময় প্যারালালে থাকে। প্যারালাল বলতে এখন তো টোটাল কারেন্ট এই পর্যন্ত যদি আসে এটাকে আমরা আইটি বলতে পারি না? বলতে পারি। এখন দেখো দুইটা পথ আছে, এই পাশে যে কোনো কিছু হইতে পারে, এই পাশে যে কোনো কিছু হইতে পারে, ওটা তোমার দেখার দরকার নাই। তোমার যতটুকু দেখা দরকার, মনে করে যে এতটুকু দেখবা, মনে করো এতটুকু, ও পাশে কি আছে তোমার দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে দেখছো কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সটা রেজিস্ট্যান্সের সাথে কি অবস্থায় আছে ভাই? প্যারালাল। দেখো কারেন্ট এই জায়গায় আসলো আইটি, এরপরে এই পাশে একটা যাবে, এই পাশে একটা যাবে, কত যাবে সেটা আমরা জানি না। তাহলে যখন তুমি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করবা তখন তোমার কি করতে হবে? দেখো ভোল্টেজ সোর্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্টে রূপান্তর করতে হবে এবং এই যে রেজিস্ট্যান্সটা কি করতে হবে? প্যারালালে করতে হবে। এটাই। আর যদি আবার এখানে আসো, এদিকে আসো, সেম কাহিনী। কি কাহিনীটা? দেখো এখানে কি ছিল? কারেন্ট ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল। কারেন্ট সোর্সটা কি করতে হবে? ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে হবে এবং রেজিস্ট্যান্সটা আগের মতো থাকে। রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে তোমার কারেন্টের আর ও ভোল্টেজের, এই দুটো পরিবর্তন হবে। তাহলে এই দুটো কেমনে পরিবর্তন হবে, এই দুটো কেমন করে পরিবর্তন হবে, এই জিনিসটা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। দেখো এটা একটা আমরা ম্যাথের মাধ্যমে দেখাই, তাহলে খুব আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো তাহলে মনে করো ভোল্টেজের মান 20 ভোল্ট আর এটার মান মনে করো 10 ওহম, 10 ওহম। এখন এটা কি করব? কারেন্ট সোর্সে রূপান্তর করবো, এটাতে রূপান্তর করবো। তাহলে দেখো তো ভাই ভোল্টেজের মান কত? ভি সমান 20 ভোল্ট না, আর আর সমান কত? 10 ওহম। তাহলে কারেন্ট সোর্স যদি করতে চাই, বলছিলাম আগে একটা কারেন্ট সোর্স এঁকে নিবা, কারেন্ট সোর্স এঁকে নিলাম, মানে এটা আয়ের মান, তাহলে আয়ের মান কত এটা আগে আমাদের বসাতে হবে। আর আয়ের মান কত বসাবো? দেখো তাহলে আই সমান কি ভাই? আই সমান ভি ভাগ আর। তাহলে ভি এর মান কত? ভি এর মান 20, আর এর মান 10, তাহলে কত হয়? 10 2 20, কাটাকাটি করলে কত? 2 না, তাহলে 2 অ্যাম্পিয়ার। দেখো তো 2 অ্যাম্পিয়ার বসাই দিলাম। ঠিক আছে। এরপর কি বলছিলাম? কারেন্ট সোর্সের সাথে এক রেজিস্ট্যান্স কি অবস্থা থাকবে? প্যারালাল অবস্থা থাকবে। যদি প্যারালাল অবস্থা থাকে প্যারালাল বসাই দাও। দেখো কারণ এখানে রেজিস্ট্যান্স কত ছিল? 10 ছিল না, 10 বসাই দিলাম। দেখো এটা কারেন্ট সোর্স হয়ে গেছে। এটা কি বলা হয়? কারেন্ট সোর্স। দেখো তো এইটার মতো এটা হয়েছে না? হয়েছে, হয়েছে। এখন দেখো এটা থেকে আবার কি করবো? ভোল্টেজ সোর্সে নিয়ে আসবো, এটাতে আবার নিয়ে আসবো। দেখো কেমন নিয়ে আসি। এখন মনে করো তোমাদের এটা দেওয়া আছে, অর্থাৎ এটা তোমার কি সোর্স? এটা মনে করো কারেন্ট সোর্স দেওয়া আছে। এখন এদিক থেকে আবার কোথায় আসবা? ভোল্টেজ সোর্সে আসবা। তাহলে কি করবা? একটাকে ভোল্টেজ এঁকে নিবা, আমার এটা ভি এর মান বের করতে হবে নাকি? তাহলে ভি এর মান বের করতে হয়, আর মান জানো, আর মান জানো, তাহলে ভি সমান কি ভাই? ভি সমান আই আর। ভি সমান কি? আই আর। নিচে দেখতে পাচ্ছি না, দেখো তো এই পাশে ভি সমান আই আর। তাহলে ভি সমান যদি আই আর হয়, আচ্ছা এখানে লিখি ভি সমান আই আর, তাহলে ভি এর মান কত? আই এর মান কত? 2 ইন্টু আর এর মান 10, তাহলে কত হবে ভাই? 20 ভোল্ট হবে না? তাহলে এখানে বসা দাও 20 ভোল্ট বসাইছো। আর বলছিলাম কি সিরিজে থাকবে রেজিস্ট্যান্স, তাহলে সিরিজে একটা রেজিস্ট্যান্স বসাই দাও। সিরিজ একটা রেজিস্ট্যান্স বসাই দাও। রেজিস্ট্যান্স মান কত? 10। দেখো তো আগেরটা আসে না? আসছে ভাই? তাহলে সহজ না? সার্কিট অনেক সহজ একটা সাবজেক্ট। তাহলে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স রূপান্তর হয়ে গেল আমাদের, বুঝছো? এরপর আশা করি আর কিছু নাই। এখন যদি ম্যাথ থাকে, ম্যাথগুলো তোমাদের করতে হবে। কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কাকে বলে, ভোল্টেজ সোর্স কাকে বলে, এগুলো তোমাদের পড়ার জিনিস। এগুলো তো আমি আর এগুলো পড়াই দেওয়ার জিনিস না। যেগুলো পড়াই দেওয়ার জিনিস সেগুলো তোমাদেরকে দেখাই দিলাম। এরপর দেখো তোমাদের একটা ম্যাথ করাই দেই, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কারেন্ট সোর্স বাই ভোল্টেজ সোর্সের ম্যাথগুলো যে আছে এগুলো আমাদের করাই দিলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। এবার তেমন কিছু না, একটা ম্যাথ করে দিচ্ছি, তাহলে তোমার এই অধ্যায় শেষ। তার মানে প্রথম 2টি অধ্যায় শেষ। এই 2টি অধ্যায় খুব ভালো করে পড়বা। এই 2টি অধ্যায় শেষ করার পরে 3য় অধ্যায় শুরু করতে হবে। তৃতীয় অধ্যায় আরো সহজ, শুধুমাত্র তোমাদের প্রতিদিন ক্লাস করা লাগবে এবং থিওরি বোঝা লাগবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা, বুঝছো? তাহলে ম্যাথ নাম্বার বইয়ের উদাহরণটাই করাই, তাহলে খুব দ্রুত তোমরা দেখতে পারবা এবং বুঝতে পারবা। কোনটা উদাহরণ করাবো? দেখো 23 সালে একটা উদাহরণ আসছিল। কি বলছে ভাই? বলছে 20 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ পূর্বক 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সে সংযুক্ত, মানে কারেন্ট সোর্সের মান দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার, এবং বলছে প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করো। তাই প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আগে চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে বলছে এটা কারেন্ট সোর্স দেওয়া আছে, একটা কারেন্ট সোর্স দেওয়া আছে যার মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে? দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে প্যারালালে, এখানে একটা, এখানে একটা,
প্যারালাল দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই পাশে আইটি গেছে কত 20 এম্পিয়ার। রেজিস্ট্যান্স দুটোর মান কত ভাই? একটা হচ্ছে 20, একটা হচ্ছে 10। একটা 20 ওহম, একটা হচ্ছে 10 ওহম, বুঝছো? তাহলে মনে করো এটা R1, এটা R2, তাহলে এটা কি হবে I1, এটা হবে I2। এখন বলছি কি, বলছে উক্ত সার্কিটের কারেন্ট ডিভিশন সূত্র, সরি বলছে প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করতে হবে। প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ আর কারেন্ট, তাহলে দেখো তো এটার ভোল্টেজ তোমার বের করা লাগবে, তার V1 এবং V2 বের করা লাগবে। তাহলে V1 যদি হয় তাই I1 R1 না, V2 যদি বের করতে চাও তাহলে কি I2 R2 না? তার মানে তোমাকে কি বের করা লাগবে ভাই? তোমাকে I1 আর I2 বের করা লাগবে। তার মানে I1 I2 যদি পারো তুমি বের করতে, তাহলে তুমি কি করবে? V1 আর V2 অলওয়েজ এমনি বের করতে পারবা, কারণ তুমি I1 এর মান জানলে VR এর মান তো দেওয়া আছে, I2 এর মান যদি জানো তাহলে R2 এর মান তো দেওয়া আছে, তাহলে V2 এমনি তুমি বের করতে পারবা। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে I1 এবং I2 এর মান বের করা। দেখো ভাই I1 I2, অতএব I1 এর মান যদি আমরা বের করতে চাই, দেখো তো এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তাই না? কারণ এটা যদি R1 হয় তাহলে কি হবে I1, এটা যদি R2 হয় তাহলে কি হবে I2 হবে না? I2 হবে। তাহলে তোমরা যদি I1 এর মান বের করতে চাও, তাহলে দেখো টোটাল কারেন্ট সূত্র পড়ছিলাম মনে আছে? টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 10, এরপর রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল কত আসতেছে ভাই? দেখো তাহলে 10 2 কত 200, 10 20 200 ভাগ এখানে আসতেছে 30, তাহলে 0 0 কাটা, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসবে? 6 3 18, 6.67 এরকম আসতে পারে। কত আসে তোমাদের? তাহলে দেখো 6.67 বললাম না, এটা আসছে দেখো 6.67। এত কি এটা শুধু, এটা যেহেতু ওহম ছিল তাহলে এটা এম্পিয়ার, এম্পিয়ার হবে না? এম্পিয়ার হলো। দেখো ভাই তাহলে এখানে কারেন্ট, টোটাল কারেন্টটা ছিল 20 এম্পিয়ার। দেখো ভালো করে বুঝবা, এই কারেন্টটা ছিল 20 এম্পিয়ার। এখন দেখো এই কারেন্ট আমরা পেয়ে গেছি, কত পাইছি? I1 পেয়ে গেছি 6.67। তাহলে কি ভাই এটা আমাদের বের করা দরকার আছে হিসেব করে? কোনো প্রয়োজন নাই, কারণ দেখো 20 এম্পিয়ার টোটালটাই তো এদিকে আর দিয়ে গেছিল, তাহলে এদিকে গেছে 6.67 এম্পিয়ার, তাহলে এদিকে বাকিটা গেছে এখন, মানে 20 থেকে বাকিটা। তাহলে I2 তুমি বের করতে পারবো না ভাই। I2 সমান কি 20 যদি মাইনাস করে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, মাইনাস করে কত 13.33 এরকম আসতে পারে, এরকমই আসবে আশা করা যায়। দেখো তোমাদের বইয়ে আছে, উত্তর দেওয়া আছে, বুঝছো? তাহলে দেখো ক্যালকুলেশন গুলো তোমরা নিজেই করতে পারবা, এটা তো তোমাদের করে দিতে হবে না, আশা করা যায় সবাই পারবা। আর যেগুলো তোমাদের ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেটর করে দিতে হবে, তখন আমরা তোমাদের ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন গুলো দেখাই দেবো, তো টেনশন করার দরকার নাই। যারা ক্যালকুলেশন পারবা না বা পারো না তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, বুঝছো? এই অধ্যায় তেমন ক্যালকুলেশন নাই, এগুলো তো সিম্পল ক্যালকুলেশন, তাই না? কিন্তু তোমার ক্যালকুলেশন, ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন তোমার তৃতীয় অধ্যায় থেকে যাবে, বা থিওরিম গুলো যখন করবা তখন আমরা ক্যালকুলেটর দেখেই তোমাদের বুঝাই দেবো, বা ক্যালকুলেটরে আলাদা একটা ভিডিও দিব। টেনশন করার দরকার নাই, তোমরা শুধু ভাইকে বলবা যে ভাই আমরা ক্যালকুলেশন হিসাবগুলো জানতেছি না, বুঝছো? আশা করা যায় সবাই পারবা। তবে ক্যালকুলেশন হিসাব তোমার এই যে তখন তৃতীয় অধ্যায় করাবো, তখন আমরা ক্যালকুলেশন হিসাব করবো, টেনশন করার দরকার নেই। তাহলে দেখো ভাই I1 I2 পাইছো না? এখন I1 I2 পাইছো, এখন দেখো V1 আর V2 এর কোনো ব্যাপার বলো দেখি? কারণ দেখো I1ও পাইছো, I2 ও পাইছো, R1ও দেওয়া আছে, R2 ও দেওয়া আছে। তাহলে এখন তুমি কি করবা? জাস্ট খালি মান বসাই দিবা। তাহলে V1 যদি বের করতে বলে এখন বলো তো, তাহলে V1 সমান I1 R1। দেখো তো I1 এর মান কত? I1 তো পাই গেছো 6.67 ইন্টু 20, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা এত ভোল্ট, অ্যান্সার করে নিবা নিজেরাই। এরপর V2 ইকুয়াল কি I2 R2, এই একইভাবে তাহলে কত 13.37 ইন্টু 10, যেটা আসবে সেটা এত ভোল্ট, অ্যান্সার। আশা করা সবাই বুঝছো। দ্বিতীয় অধ্যায় তোমাদের শেষ, বুঝছো? তারপর দেখাই দিচ্ছি, দেখো যে প্রশ্নগুলো দাগানো লাগবে এই প্রশ্নগুলো দাগায় না সবাই। দেখো এই অধ্যায়ে তোমাদের ম্যাথ বেশি করা লাগবে না, আমি দেখাই দিচ্ছি। ম্যাথ যে প্রথম উদাহরণ 1 নাম্বার ম্যাথটা আছে, এই উদাহরণ 1 নাম্বার ম্যাথটা করবা, এরপর উদাহরণ 2 নাম্বার করবা, উদাহরণ 3 নাম্বার করবা। উদাহরণ 3 না করলে হয়, সমস্যা নেই। এই অধ্যায় থেকে তোমাদের ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, বুঝছো? তোমাদের ম্যাথ যদি আসে তাহলে থিওরিম থেকে ম্যাথ আসবে, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে তোমাদের ম্যাথ আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের যেগুলো আমি পড়াই, দেখো আমি তোমাদের ক্লাস নিচ্ছি মানে তোমরা কোনো টেনশন করার দরকার নাই। এই তোমাদের যেই টপিকস গুলো বললাম জাস্ট এগুলো খালি পড়বা। এই অধ্যায় থেকে কারেন্ট সোর্স থেকে দেখো রচনামূলক একটা প্রশ্ন আছে তোমাদের, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের যে লিখে দিছিলাম না, এই নিয়মটা লিখে দিবা, বুঝছো? এটা খুব সহজ একটা নিয়ম, তোমরা বইয়ে পড়বা,
জাস্ট খালি তুমি বুঝছো কিনা, তোমার মাথায় ঢুকছে কিনা, এটাই। যদি আরেকবার বোঝানো লাগে, আরো কোনো প্রবলেম হয় ভাইকে তোমরা জানাবা, আবার বুঝাই দেবো। যদিও তোমাদের বুঝাই দিলাম, নাহলে বারবার ভিডিওগুলো তোমরা দেখতে পারবা, রিভিউ করতে পারবা। দেখো কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য এটা পড়বা, এবং অ্যাক্টিভ প্যাসিভ নেটওয়ার্ক। দেখো যে দুইটা প্রশ্ন পড়ছি ভাই, এই দুইটা প্রশ্নের বাইরে একটাও কিছু নাই। প্রথম অধ্যায় কি বলছিলাম? প্রথম অধ্যায় বলছিলাম সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটার কি, সার্কিট প্যারামিটার গুলো কি কি, এগুলো লিখবা। দ্বিতীয় অধ্যায় প্রশ্ন কি? দ্বিতীয় অধ্যায় প্রশ্ন শুধুমাত্র অ্যাক্টিভ প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলে, অ্যাক্টিভ প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। আরেকটা প্রশ্ন কি ছিল ভাই? আরেকটা প্রশ্ন ছিল ছিল কি তোমার কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স আসার উপায়। দেখো এই প্রশ্নটা কতবার আছে, সংক্ষিপ্ত 3বার 4বার করে দিছে। কিভাবে দিছে? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স যাওয়ার উপায় লেখো। আবার বলছে কি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স আসার উপায় লেখো। তা দুইটা গেল। আবার তোমার সচরাচর লোক ওইটাই প্রশ্ন আবার ঘুরে ঘুরে দিছে, বুঝছো? তাহলে টেনশন করার কারণ নাই, তোমরা তো ম্যাথ পারতেছই। ম্যাথ আসলে তো তোমরা দূরে দূরে তোমাদের ভালো, আরো জাস্ট খালি এইভাবে করে দিবা ম্যাথটা, খুব সহজ। দেখো আবার বলতেছি, এটা একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের মান দেওয়া আছে। এখন খালি নির্ণয় করতে হবে তোমাকে I1 এবং I2। তার মানে এই টোটাল কারেন্ট এই দুইটার মধ্যে আসছে, তাই না? এখন কোনটার মধ্যে কত আছে এটা জানি না। এই কাজ আবার করিও না যে ভাই এখানে 20 আছে তাহলে এখানে 10, এখানে 10, এই বিষয় কিন্তু না। এটা তো ক্যালকুলেশন করে বের করবা। কারণ কি দেখো এখানে কি করছিলাম, এই জিনিসটা বুঝতে প্রবলেম হইতে পারে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের সূত্রটা এমন ছিল যে যখন আমরা ভোল্টেজ সোর্স করবো এবং কারেন্ট সোর্স করবো তখন কিন্তু এগুলো তোমরা পড়ে আসছো এর আগে, তো এই জন্য আমি বুঝাই দিলাম। দেখো তারপর আরেকবার বলতেছি যে মোট কারেন্ট, যদি শাখা কারেন্ট নির্ণয় করতে চাও তাহলে এই সূত্রটা এরকম, শাখা কারেন্ট সমান কি? শাখা কারেন্ট সমান হচ্ছে টোটাল কারেন্ট বা মোট কারেন্ট। মোট কারেন্ট ইনটু, এটা লিখে নিতে পারো সবাই, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। মানে যে শাখার তুমি কারেন্ট নির্ণয় করতেছো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এরপর রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, বুঝছো? রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, তার মানে মোট কারেন্ট যেটা টোটাল কারেন্ট ইয়ে করবা। এরপর যেই শাখার তুমি কি কারেন্ট নির্ণয় করতেছো এটার বিপরীত শাখা যেটা থাকবে সেটা রেজিস্ট্যান্সটা দিবা। এরপর কি করবা, নিজে যে রেজিস্ট্যান্স দুটো থাকবে এই দুইটা খালি যোগ করে দিবা, তাহলে কি পাই যাবা? শাখা কারেন্ট পাই যাবা। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝছো। দেখো এখন এরপর কি তৃতীয় অধ্যায় শুরু করাবো? প্রথম দ্বিতীয় অধ্যায় শেষ। দেখো তোমরা কি তৃতীয় অধ্যায় করবা আজকে? হ্যাঁ, প্রথম দ্বিতীয় শেষ। তৃতীয় অধ্যায় অনেক বড়, তৃতীয় অধ্যায় 4টা ক্লাস লাগবে।